বাংলা তথা ভারতের সর্বকালের অন্যতম সর্বশ্রেষ্ঠ আইকন হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সাহিত্য, শিল্প, শিক্ষা, সংস্কৃতি, দর্শন সকল ক্ষেত্রেই তার অবাধ পদচারণা। আমাদের জীবন ও মননে তিনি জড়িয়ে আছেন অঙ্গাঙ্গিভাবে। আজ আমরা রবি ঠাকুরের চরিত্রের অন্য একটি দিক সম্পর্কে পরিচিত হব। সেটি হলো তার অসামান্য রসবোধ। বিভিন্ন দিকে ছড়িয়ে থাকা ঘটনার মধ্যে দিয়ে রবীন্দ্রনাথের রসিক মনের পরিচয় পাওয়া যায়। এরকমই কিছু গল্প আজ আমরা শেয়ার করব। শান্তিনিকেতনে একবার এক ভদ্রলোক এসেছেন রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে। এই প্রথমবার তিনি শান্তিনিকেতনে এলেন। শান্তিনিকেতনে একজন মজা করে ভদ্রলোকটিকে বললেন, গুরুদেব আজকাল কানে কম শুনছেন, আপনি গুরুদেবের কানের কাছে মুখ নিয়ে গিয়ে চেঁচিয়ে কথা বলবেন। ভদ্রলোক রবীন্দ্রনাথের ঘরে ঢুকলেন। রবীন্দ্রনাথ তার পরিচয় জিজ্ঞাসা করতে তিনি কবির কানের কাছে গিয়ে চেঁচিয়ে বললেন, আমার নাম কানাই। রবীন্দ্রনাথ অবাক হয়ে গিয়ে বললেন, নামটা কানাই না হয়ে সানাই হলেই আরও ভালো হতো। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে বিচিত্রা নামে একটি পত্রিকা প্রকাশিত হতো। সেখানে বাংলার বিখ্যাত সব সাহিত্যিকরা লিখতেন। এই বিচিত্রার সভাও বসত জোড়াসাঁকোর বাড়িতে। এই সভায় কিছুদিন থেকে খুব জুতো চুরি হচ্ছিল। একদিন ওই সভায় শরৎচন্দ্র এসেছেন। পাছে জুতো চুরি হয়ে যায় সেই জন্য একটা খবরের কাগজে জুতো জোড়া মুড়ে তিনি ঘরে ঢুকলেন। এইদিকে এই খবরটি একজন রবীন্দ্রনাথকে চুপি চুপি জানিয়ে দিল। রবীন্দ্রনাথ রসিক মনের মানুষ, শরৎচন্দ্রকে হাসতে হাসতে বললেন, ওহে শরৎ, তোমার বগলে ওটা কিসের পুঁথি? শরৎচন্দ্র তো অপ্রস্তুত। রবীন্দ্রনাথ তা বুঝতে পেরে বললেন, বুঝতে পেরেছি, ওটি হচ্ছে কলিযুগের পাদুকা পুরাণ। আর একবার এক গানের আসরে রবীন্দ্রনাথ আমন্ত্রিত হয়েছেন। আসরে ধ্রুপদ গানের শিল্পী গোপেশ্বর বন্দ্যোপাধ্যায় গান গাইছেন। রবীন্দ্রনাথের তখন বেশ বয়স হয়েছে। তিনি সেদিনের অনুষ্ঠানে গান শুনতেই গেছেন, কিন্তু শ্রোতারা ছাড়বে কেন? তারা রবীন্দ্রনাথকে বললেন, গুরুদেব আপনাকে একখানা গান গাইতেই হবে। তাই শুনে রবীন্দ্রনাথ হেসে বললেন, ও তার মানে গোপেশ্বরের পরে এবার দাড়ীশ্বরের পালা। রবীন্দ্রনাথ তখন শান্তিনিকেতনে থাকতেন। শীতের দিনে আশ্রমের এক শিক্ষকের স্ত্রী তার জন্য পিঠে পুলি তৈরি করে আনলেন। রবীন্দ্রনাথ পিঠে পুলি খেতে খুব ভালোবাসতেন। সেই জন্যই অতি যত্ন করে তিনি তৈরি করে এনেছেন এই পিঠে পুলি। পরের দিন তিনি কবিগুরুকে এসে জিজ্ঞাসা করলেন, গুরুদেব পিঠে কেমন লাগলো? রবীন্দ্রনাথ মজা করে বললেন, লোহা কঠিন, পাথর কঠিন, আর কঠিন ইষ্টক, তাহার অধিক কঠিন কন্যা তোমার হাতের পিষ্টক। রবীন্দ্রনাথ এসেছেন বেয়াই বাড়িতে। তিনি আসতেই তাকে যথারীতি আপ্যায়ন করে একটা গদি মোড়া চেয়ারে বসতে দেওয়া হলো। ওই কেদারার দিকে তাকিয়ে রবীন্দ্রনাথ বললেন, এটা সজীব নয় তো? সবাই ভাবল, এ আবার কি বলছেন রবীন্দ্রনাথ, কেদারা তো জড় পদার্থ, তাও কি সজীব হতে পারে? কবি তো বুঝতেই পারলেন সকলের মনের অবস্থা। হা হা করে হেসে বললেন, আরে আমি বলছি চেয়ারটা সজীব মানে ছাড় পোকা ভর্তি নয় তো? শান্তিনিকেতনে নতুন অধ্যাপক হয়ে এসেছেন নিত্যানন্দ বিনোদ গোস্বামী। তার চেহারাটা বিশাল। বয়সে ছোট হলেও তিনি নতুন এসেছেন বলে গুরুদেব তাকে আপনি সম্বোধন করে কথা বলেন। কিন্তু নিত্যানন্দ তাতে বড়ই বিব্রত হন। একদিন তিনি গুরুদেবকে বললেন, আপনি আমাকে আপনি আপনি বলছেন কেন? কবি হাসতে হাসতে বললেন, কি করি বাপু, তোমার যে বপুখানি তার মর্যাদা অন্তত দিতে হবে। বিখ্যাত শিকারী কুমুদনাথ চৌধুরী রবীন্দ্রনাথের কাছে বাঘ শিকারের গল্প শোনাচ্ছিলেন। গল্প করতে করতে তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কখনো বাঘ শিকার করেছেন? রবীন্দ্রনাথ সঙ্গে সঙ্গে খুব গম্ভীর মুখে জবাব দিলেন, একটা আধটা নয়, বোধহয় গুণে শেষই করা যাবে না। সবাই তো অবাক, রবি ঠাকুর বলে কি? উনি
একজন যে শিকারী আর অনেক বাঘ মেরেছেন এমন কথা তো কেউ শোনেনি। একজন ভয়ে ভয়ে বললেন, আপনি সত্যিই বাঘ মেরেছেন? রবীন্দ্রনাথ এক চিলতে হেসে বললেন, আমি বাঘ, BUG, বাঘ মানে ছাড় পোকার কথা বলছি। কুমুদের মতো টাইগার আমি মারি না। কোনো এক সভায় বনফুল অর্থাৎ সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায় বক্তৃতা দিচ্ছিলেন। সেখানে উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সবাই বনফুলের বক্তৃতা শুনে খুব প্রশংসা করলেন। রবীন্দ্রনাথ হেসে বললেন, বলাই তো ভালোই বক্তৃতা দেবে। আরে ওর নাম যে বলাই, বলাই তো ওর কাজ। রবীন্দ্রনাথ একবার পাহাড়ে বেড়াতে গেছেন। সঙ্গে গেছেন তার পার্সোনাল সেক্রেটারি সুধাকান্ত রায়চৌধুরী। সুধাকান্ত একদিন দেখলেন গুরুদেব এক পায়ের মোজা খুলে হাত দিয়ে পায়ের তলাটা ঘষছেন। সুধাকান্ত জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? কবি বললেন, চরণ কমল, চরণপদ্ম, পাদপদ্ম এইসব পদকীর্তন কতবার শুনেছি, কিন্তু পাকে কেন পদ্ম বলে সেটা আজ ভালো করে বুঝতে পারছি। অন্যের পদ পদ্ম কিনা জানি না, কিন্তু রবি ঠাকুরের চরণ যে পদ্মের মতো তাতে আজ আর আমার কোনো সন্দেহ নেই। তা না হলে এত জায়গা থাকতে মোজা ভেদ করে মৌমাছিটা ঠিক পায়ের তলাতেই হুল বিঁধে দিল। গুরুদেবের খাওয়ার মধ্যে এক অদ্ভুত বৈশিষ্ট্য ছিল। থালার পাশে বাটি করে সাজিয়ে তাকে যখন খাবার দেওয়া হতো তখন তিনি এটা থেকে কিছুটা, ওটা থেকে কিছুটা এইভাবে খেতেন। কোনো প্রচলিত রীতি মেনে খেতেন না। কবির এই প্রথাগত রীতিবিরোধী আহারের কথা তুলে বিশ্বভারতীর সে সময়কার অধ্যাপক ও গ্রন্থ সম্পাদক নন্দগোপাল সেনগুপ্ত একদিন বললেন, আহার ব্যাপারে বিদ্যাসাগর মহাশয়েরও এরকম অভ্যাস বিরোধিতা ছিল। তিনি আগে দুধ মিষ্টি খেয়ে তারপর তেতো খেতেন। বিহারীলাল সরকারের বইতে আমি একথা পড়েছি। কবি এই কথা শুনে মজা করে বললেন, তুমি তো দেখছি প্রত্নতাত্ত্বিকদের পিসোমশাই, খুঁজে খুঁজে ঠিক বার করেছ। এত কথা জানতাম না। কোনো দিন হয়তো আমার কথাও তুমি আবার লিখে বসবে। তবে তাতে সুবিধা হবে এই যে, লোকে বলবে বিদ্যাসাগর আর রবি ঠাকুরের অন্তত একটা বিষয় মিল ছিল, খেতে বসলে দুজনেরই বুদ্ধিশুদ্ধি একেবারে লোপ পেত। রবীন্দ্রনাথ একবার গল্প করতে করতে বলেছিলেন, একটি লোক তার কাছ থেকে 10 টাকা ধার নিয়েছিল এবং বলেছিল, আমি আপনার কাছে চিরঋণী রইলাম। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে কবি দীর্ঘশ্বাস ফেলে বললেন, লোকটা কিন্তু সত্যবাদী ছিল। সেই চিরঋণীই রয়ে গেল, আমার 10 টাকা আর ফেরত দিল না। বলাইচাঁদ মুখোপাধ্যায় অর্থাৎ বনফুল এসেছেন ভাগলপুর থেকে শান্তিনিকেতনে। গুরুদেব আছেন উত্তরায়ণে। 11টার সময় বনফুল এলেন গুরুদেবের সঙ্গে দেখা করতে। দেখলেন একটা বিরাট ঘরে বিরাট টেবিলে ঝুঁকে পড়ে কবিগুরু লিখে চলেছেন। বনফুলের দিকে চেয়ে গুরুদেব বললেন, তোমরা বসো, আমার এক্ষুনি হয়ে যাবে। বনফুল জিজ্ঞাসা করলেন, অত ঝুঁকে লিখে আপনার কষ্ট হচ্ছে না? আজকাল তো নানা রকমের চেয়ার বেরিয়েছে, ঠেস দিয়ে বসে আরাম করেও তো লেখা যায়। গুরুদেব হাসতে হাসতে বললেন, সব রকম চেয়ারই আমার আছে, কিন্তু ঝুঁকে না লিখলে লেখা বেরোয় না। জানো তো বয়স হচ্ছে, কুঁজোর জল কমে এসেছে, তাই উপর করতেই হয়। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি তখন রবি ঠাকুরের নাটক নিয়ে সরগরম। নিয়মিত নাটকের মহড়া চলত। তেমনি একদিন বিসর্জন নাটকের মহড়া চলছে। নাটকে রবীন্দ্রনাথ নিজেও জয়সিংহ চরিত্রে অভিনয় করছেন, আর রবীন্দ্রনাথের ভাইপো দীনেন্দ্রনাথ অভিনয় করছেন রঘুপতির ভূমিকায়। দীনেন্দ্রনাথের চেহারা যেমন লম্বা তেমনি চওড়া। এই নাটকের শেষ দৃশ্য ছিল এইরকম, রবীন্দ্রনাথ অভিনীত চরিত্রটির মৃত্যু হবে এবং দীনেন্দ্রনাথ অভিনীত চরিত্রটি শোকাহত হয়ে মৃতদেহের ওপর ঝাঁপিয়ে পড়বে। শেষ দৃশ্যের মহড়া চলছে। যথাসময়ে দীনেন্দ্রনাথ শোকাহতের অভিনয় করতে গিয়ে ঝাঁপিয়ে পড়লেন রবীন্দ্রনাথের ওপরে। রবীন্দ্রনাথ তখন সব ভুলে চেঁচিয়ে বলে উঠলেন, ওরে দিনু, তুই ভুলে যাসনি, আমি কিন্তু সত্যি মরিনি, বেঁচেই আছি।